প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ তোমাদের ক্লাস নিব মাস্টার শেষ বর্ষে উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান, কোর্স কোড 312103। আজ পড়াবো চতুর্থ অধ্যায়, উপত্য বিশ্লেষণ এবং উপস্থাপন। যে বিষয়গুলো পড়াবো: উপত্য বিশ্লেষণ, গণসংখ্যা নিবেশন, বিভিন্ন প্রকার গণসংখ্যা নিবেশন ও কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। প্রথমে আমাদের জানতে হবে যে উপত্য বিশ্লেষণ কি। উপত্য বিশ্লেষণ মূলত সমাজ গবেষণায় প্রাপ্ত উপত্য সমূহের বিশ্লেষণ ও ব্যাখ্যা দান। সমাজ গবেষণা করতে গেলে গবেষণার ক্ষেত্রে প্রাপ্ত যে উপত্য সমূহ রয়েছে সেগুলোর বিশ্লেষণ ও ব্যাখ্যা দান, ইন্টারপ্রেশন, যেটাকে বলে গবেষণা প্রক্রিয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। সাধারণত উপত্য প্রক্রিয়াজাতকরণের কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের পরেই উপত্য বিশ্লেষণের কাজটি শুরু হয়। প্রথমে কি হয় যে প্রক্রিয়াজাতকরণ, উপত্য প্রক্রিয়াজাতকরণের কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের পরেই কিন্তু উপত্য বিশ্লেষণের কাজটি শুরু হয়। উপত্য বিশ্লেষণের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা প্রশ্নের উত্তর দেয়া। উপত্য বিশ্লেষণ কি হচ্ছে? গবেষণা যে প্রশ্ন, গবেষণা করতে যে প্রশ্নটা আসে, যেসব প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর দেওয়া হয়। সামাজিক গবেষণায় কিন্তু এটা অত্যন্ত সুচিন্তিত, সৃজনশীল কাজ করে উপত্য বিশ্লেষণ। বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর প্রদান করে থাকে। উপত্য বিশ্লেষণ মূলত হচ্ছে গবেষণার প্রশ্ন, পূর্বানুমান অথবা প্রচলিত তত্ত্বের আলোকে সংগৃহীত উপত্য সমূহের বিচার করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে এইসব সিদ্ধান্ত তত্ত্ব গঠনের কাজে লাগে। তো উপত্য বিশ্লেষণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, দেখি আমরা দু একটা জানবো। ফ্রেড এন কালিঞ্জারের মতে অ্যানালাইসিস means the categorize, ordering, manipulating and summarizing of data to obtain to research question. তার মানে গবেষণার প্রশ্নের উত্তর অর্জন করার জন্য উপত্যকে শ্রেণীকরণ, ক্যাটাগরাইজ, অর্ডারিং, তারপরে ম্যানিপুলেটিং করে, সুবিন্যস্তকরণ, সংহতি সাধন এবং সামারাইজিং অফ ডেটা, মানে এই তথ্যগুলো সংক্ষিপ্তকরণ করাই হচ্ছে উপত্য বিশ্লেষণ, গবেষণার কাজের, গবেষণা প্রশ্নের টু রিসার্চ কোশ্চেন। তার মানে কি বোঝাচ্ছে যে উপত্য বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গবেষণার উদ্দেশ্য অর্জিত হয় এবং গবেষণা পূর্বানুমানের সত্যতা নিরূপণ করা হয়। শুধু তাই নয়, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রচলিত তত্ত্ব যাচাই হয় এবং নতুন তত্ত্ব গঠন করা হয়। সেটাকেই কিন্তু উপত্য বিশ্লেষণ বলে। উপত্য বিশ্লেষণের ক্ষেত্রে কি করে? উপত্যের সূক্ষ্ম নিরীক্ষণ করে। 4 ধরনের বিশ্লেষণের আওতায় পড়ে, যেরকম উপত্যের সূক্ষ্ম নিরীক্ষণ করে, তারপরে কার্যকারণ বিশ্লেষণ করে, বিষয়বস্তু বিশ্লেষণ করে, খুব বিভিন্নভাবে করে থাকে। এরপরে আমরা জানবো গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশনটা কি
সেটা আমাদের জানতে হবে এই কাজগুলো করতে গেলে, গবেষণা কাজগুলো করতে গেলে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, উপাত্তকে সংকেতায়ন বা প্রতীকীকরণের পর সেগুলো বিশ্লেষণ উপযোগী হয়। কি হয়? যে সংকেত দেয়, কোডিং করে। প্রতীকীকরণের কি ব্যাপার শামসুন্নাহার, দেরি যে, বেশি সকাল হয়ে গেছে তোমাদের তো? ম্যাম লেট হয়ে গেল, সরি। সমস্যা নেই, ক্লাসে তো 9টা থেকে, এই 9টা থেকে ক্লাস শুরু হয় আমাদের। ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট সেই 9টা থেকে ক্লাস শুরু করে 3টা পর্যন্ত ক্লাস করে। আচ্ছা, আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার পড়াবো, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপন। সেই উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপনের যে বিষয়গুলো আজকে তোমাদের পড়াবো, উপাত্ত বিশ্লেষণ, গণসংখ্যা নিবেশন ও বিভিন্ন প্রকার গণসংখ্যা নিবেশন ও কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা মনে হয় তোমরা পড়েছো 4th ইয়ারে, সেইগুলো আমরা আবার নতুন করে জানবো। উপাত্ত বিশ্লেষণ, যেটাকে বলে ডেটা অ্যানালাইসিস, এটা তো গবেষণায় পড়েছো। উপাত্ত বিশ্লেষণ এটা মূলত কি করে, যে সমাজ গবেষণায়, গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেই প্রশ্নগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করা, সৃজনশীলতা করা এবং সুচিন্তিতভাবে উপস্থাপন করা। উপাত্ত বিশ্লেষণ হলো গবেষণার প্রশ্ন, পূর্বানুমান ও প্রচলিত তত্ত্বের আলোকে সংগৃহীত উপাত্ত সমূহের বিচার করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে এইসব সিদ্ধান্ত তত্ত্ব গঠনের কাজে লাগে। তো এই উপাত্ত বিশ্লেষণ নিয়ে অনেক ধরনের মতামত রয়েছে, তো আমরা দু একটা জানবো। ফ্রেন্ড এন কালিঞ্জারের মতে, অ্যানালাইসিস মিনস দ্য categorizing, ordering, manipulating and summarizing of data to obtain research concept. মানে হচ্ছে গবেষণা প্রশ্নের উত্তর অর্জন করার জন্য উপাত্তকে শ্রেণীকরণ, সুবিন্যস্তকরণ, সংগতি সাধন এবং সংক্ষিপ্তকরণই হচ্ছে উপাত্ত বিশ্লেষণ। মানে বিষয়বস্তু বিশ্লেষণ হলো এমন একটি গবেষণা প্রক্রিয়া বা সাক্ষাৎকার, প্রশ্নমালা, অনুসূচি, অন্যান্য লিখিত বা মৌখিক ভাষা দ্বারা প্রকাশ্য পদ্ধতিতে সংগৃহীত যে সুশৃঙ্খল বিষয়বস্তু, যেগুলো বস্তুনিষ্ঠ ও পরিমাণগত বিশ্লেষণে ব্যবহৃত হয়, তাকেই কিন্তু উপাত্ত বিশ্লেষণ বলে। এবার আমরা জানবো গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন হলো এমন একটা পরিসংখ্যান প্রক্রিয়া, যে প্রক্রিয়ার উপাত্ত সমূহকে কতগুলো সুনির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে, যার বিপরীতে প্রাপ্ত গণসংখ্যা দেখানো হয়। এরকম হচ্ছে কতগুলো গণসংখ্যা নিবেশন হলো কতগুলো চলক সম্পর্কিত বিস্তৃত বা বিশৃঙ্খল রাশি তত্ত্বের সারণীকরণের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। কতগুলো উপাত্তকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এবং এগুলোকে কে কোন ভাগে পড়লো, অন্তর্ভুক্ত হলো, সেটা দেখাবার জন্য টেবিল আকারে এই গণসংখ্যা নিবেশন বা ঘটনা সংখ্যা বিন্যাস বলে যেটাকে। এগুলো নিয়েও বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে, আমরা দু একটা সংজ্ঞা জানি। এসপি গুপ্তা এবং এমপি গুপ্তা ওনার বিজনেস স্ট্যাটিস্টিক্স গ্রন্থে কি বলেছে দেখি। এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন refers to data classified on the basis of some variables that can be measured, such as prices, wages, age, number of units produced or consumed. তারপরে হচ্ছে প্রাপ্ত স্কোরের
প্রদর্শিত উপাত্তগুলো অবিন্যস্ত উপাত্ত এবং উপাত্তগুলোকে যখন শ্রেণী নির্দেশ করে দেখানো হয় তখন কিন্তু এগুলোকে শ্রেণী বিন্যাস বা এই যে গণসংখ্যা নিবেশন বলে। কি করে? উপাত্ত কিছু সংখ্যাকে সংকেতায়ন মানে কোডিং করে, অনেকগুলো লেখা অনেকগুলো কাজকে কয়েকটা কোডের মাধ্যমে সংকেতায়ন করা হয় এবং প্রতীকীকরণের পর সেগুলোকে বিশ্লেষণ উপযোগী করে এবং এই পর্যায়ে প্রাথমিক কাজ হচ্ছে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করা। গণসংখ্যা নিবেশন হলো একটা পরিসংখ্যান প্রক্রিয়া। এটা আবার তোমার বিভিন্ন ভাবে হয়, শ্রেণী ব্যবধান হয়, ক্লাস ইন্টারভাল, মিল চিহ্ন, যেরকম ট্যালি মার্ক, ট্যালি দিয়ে আমরা করছি না, ট্যালি দিয়ে করে, তারপরে হচ্ছে গণসংখ্যা বা ঘটনা সংখ্যার মাধ্যমে করে। শ্রেণী ব্যবধান বলতে তোমার হচ্ছে ক্লাস ইন্টারভাল, ট্যালি মার্ক, ফ্রিকুয়েন্সি, তারপরে ক্লাস মিড পয়েন্ট, এই যে এই বিভিন্ন ভাবে হয়ে থাকে। কিন্তু এখন আমরা জানবো বিভিন্ন প্রকার গণসংখ্যা নিবেশন। বিভিন্ন প্রকার গণসংখ্যা নিবেশনের ভিতরে আছে প্রথমত দুই ধরনের গণসংখ্যা নিবেশন হচ্ছে পরিসংখ্যান উপাত্তের একটি সারণী। এটি বিস্তৃত এবং বিশৃঙ্খল উপাত্তকে সারিকরণের মাধ্যমে, যেগুলো অগোছালো আছে, বিচ্ছিন্ন ভাবে আছে, সেগুলোকে এবং বিস্তৃত আছে সেগুলোকে সারিকরণের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা একটি বৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু এই গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা নিবেশন গুণাত্মক বা সংখ্যাত্মক উভয় ধরনের হতে পারে। তাহলে গবেষণা নিবেশন হলো বিভিন্ন প্রকারের ভিতরে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে গুণাত্মক গণসংখ্যা নিবেশন আর একটা হচ্ছে সংখ্যাত্মক গণসংখ্যা নিবেশন। এই গুণাত্মক গণসংখ্যা নিবেশনটা আবার হচ্ছে কোন চলকের উপাত্ত সমূহকে যখন গুণের ভিত্তিতে শ্রেণী বিভাগ করে বা তালিকা বা সারণীর মাধ্যমে দেখানো হয় তখন তাকে কিন্তু গুণাত্মক গণসংখ্যা নিবেশন বলে। তোমার এখান থেকে শামসুন্নাহার মিউট করে দাও, বাচ্চার কথা আসে। কোন চলকের উপাত্ত সমূহকে যখন যখন কথা বলবে তখন হচ্ছে আনমিউট করে কথা বলো। কোন চলকের উপাত্ত সমূহকে যখন গুণের ভিত্তিতে, কোন চলকের উপাত্ত সমূহকে যখন গুণের ভিত্তিতে শ্রেণী বিভাগ করে বা তালিকা করে বা সারণীর মাধ্যমে দেখানো হয় তখন তাকে কিন্তু গুণাত্মক গণসংখ্যা নিবেশন বলে। যেমন 60টি পরিবারকে পেশার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে নিম্নোক্ত গুণাত্মক করা হয়, যে একটা গ্রামে ধরো 60টা পরিবার আছে, সেখানে কতজন, এগুলোকে গুণাত্মক আকারে যখন আমরা দেখাবো তখন হচ্ছে কে কোন পেশায় আছে সেগুলোকে আলাদা করতে হবে। 60টা পরিবারের ভিতরে ধরো কৃষক আছে কতগুলো পরিবার, সেটাকে একটা সারিতে নিয়ে আসছে। তারপরে চাকরি করে কজন, ব্যবসা করে কজন, তারপরে শ্রমিক আছে কতজন, এগুলোকে ট্যালি আকারে তোমার মিল চিহ্ন করে, তোমরা এগুলো করছো মনে আছে? ওই যে 4টা লাইন দিয়ে তারপরে আড়া করে কেটে যে ট্যালি করে, ট্যালিটা বুঝো তো? এইভাবে করে কিন্তু গুণাত্মক গণসংখ্যা নিবেশনটাকে দেখা হয়। 60টা পরিবার পেশার ভিত্তিতে শ্রেণীবদ্ধ, 60টা গ্রাম আছে, সেটাকে যখন আমরা ট্যালির মাধ্যমে একটা গণসংখ্যা নিবেশন করব তখন একজনই দেখে কিন্তু বুঝতে পারবে যে এই গ্রামে এতজন মানুষ আছে, নাম্বার অফ পিপল আছে ধরো 60, সেখানে কৃষক আছে ধরো 13 জন, চাকরি করে 10 জন। এটা দেখলে যে কেউ একবার চোখ বুলালে কিন্তু বুঝতে পারবে, তার জন্য কিন্তু পুরো গ্রামটা যাওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে সংখ্যাত্মক গণসংখ্যা নিবেশন। সংখ্যাত্মক গণসংখ্যা নিবেশনে যখন কোনো সারণীকে সংখ্যাত্মক উপাত্ত শ্রেণী বিভাগের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন হলো সংখ্যাত্মক গণসংখ্যা নিবেশন বলে। যেমন 50 জন শ্রমিকের দৈনিক মজুরির টাকার, তখন কিন্তু টাকার হিসাবে এখানে যেরকম সংখ্যা আসলো যে কতজন পিপল আছে, নাম্বার অফ পিপল, আর এখানে হচ্ছে যে দৈনিক মজুরি, সেক্ষেত্রে ধরো 50 জন মানুষ আছে, দৈনিক মজুরি টাকাই সংখ্যাত্মক,
70 থেকে 80 টাকা প্রতিদিন কতজন পায়, 80 থেকে 90 টাকা কতজন পায়, তারপরে এরকম 100 200 এরকম কতজন পায়, এইভাবে কিন্তু আমরা এটাকে সংখ্যাত্মক গণসংখ্যা নিবেশন আকারে বের করতে পারি। তারপরে হচ্ছে সরল বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। এখানে সরল বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে যে এই তোমার সংখ্যাত্মক গণসংখ্যা নিবেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দুই ভাগে, একটা হচ্ছে গুণাত্মক গণসংখ্যা নিবেশন আর সংখ্যাত্মক, আর সংখ্যাত্মককে আবার দুই ভাগে, একটা হচ্ছে সরল বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। এই সরল বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা হচ্ছে যে যে গণসংখ্যা নিবেশনের চলকের বিভিন্ন মান স্বতন্ত্র বা পৃথকভাবে গণসংখ্যা সহ পর্যায়ক্রমে সারণীবদ্ধ করা হয়, তাকে সরল বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বলে। তাহলে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজায়ে প্রত্যেক উপাত্তের বিপরীতে তার পুনরাবৃত্তি সংখ্যা করা যায় ক্লাস ইন্টারভাল হিসেবে। যেরকম ধরো একটা ক্লাসে তোমার 50 জন ছাত্র আছে, সেখানে 35 নাম্বার পেল কতজন ছাত্র, 40 নাম্বার পেল কতজন ছাত্র, এইভাবে কিন্তু আমরা এটা বের করতে পারি এই বিচ্ছিন্ন বা সরল গণসংখ্যা নিবেশনকে। এবার হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। এই অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হলো কোনো চলকের উপাত্তকে মানের ক্রমানুসারে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত গণসংখ্যাকে পাশাপাশি সাজিয়ে সারণীর মাধ্যমে উপস্থাপন করাকে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বলে। এই ধরনের গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যাপ্তি থাকে, শ্রেণী সীমা বা শ্রেণী সীমানার মাধ্যমে তোমার এটা প্রকাশ করা যেতে পারে এবং প্রত্যেকটি শ্রেণী উপস্থাপন করা হয়। সাধারণত যে সকল ক্ষেত্রে চলক উপাত্তের সংখ্যা বেশি থাকে সেই সকল ক্ষেত্রে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন প্রস্তুত করা সুবিধাজনক হয়। তাহলে এখানে কি বলছে, যত বেশি থাকবে তত কিন্তু সোজা, আর হচ্ছে অবিচ্ছিন্নর ক্ষেত্রে হচ্ছে যত কম থাকবে তত কিন্তু এটা নিবেশন করা সহজ। এখানে এই শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে দেখাচ্ছে যে এই গণসংখ্যার মানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত কতজন, তারপরে হচ্ছে দশম থেকে তোমার হচ্ছে 11 পর্যন্ত কতজন, এইভাবে কিন্তু এটাকে বের করে নিয়ে আসছে। তাহলে আমরা জানলাম যে গণসংখ্যা নিবেশন, বিভিন্ন প্রকার গণসংখ্যা নিবেশন। এবার আমরা জানবো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পরিসংখ্যানের অবিন্যস্ত বা উপাত্ত সমূহকে, অবিন্যস্ত উপাত্ত সমূহকে গণসংখ্যা নিবেশনের উপস্থাপন করলে দেখা যায় যে অধিকাংশ উপাত্ত কি করে, পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহকে গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করলে দেখা যায় যে অধিকাংশ উপাত্ত নিবেশনের মাঝামাঝি একটি বিশেষ সংখ্যা বা মানের দিক একত্রিত অবস্থায় অবস্থান করছে। এই বিশেষ সংখ্যাটিকে কেন্দ্রীয় মান বলা হয়। এই কেন্দ্রীয় মানের দিকে অন্যান্য সংখ্যার বা রাশির ঘনীভূত হওয়ার প্রবণতা বা ঝোঁককে কেন্দ্রীয় প্রবণতা বলে। এতে নিবেশনের মধ্যবর্তী কোনো রাশির গণসংখ্যা অধিক ঘনীভূত হয় বা উক্ত রাশির যে প্রথম বা শেষ দিকে গণসংখ্যা ক্রমশ হ্রাস পায়। একটা সময় কি হয় যে মধ্যবর্তী নিবেশনের মধ্যবর্তী কোনো রাশি গণসংখ্যা অধিক বেশি হয় বা ঘনীভূত হয়, আবার প্রথম দিকে বা শেষ দিকে এটা ক্রমশ কমতে থাকে। গণসংখ্যা নিবেশন যে কেন্দ্রীয় মানের চারিদিকে অন্যান্য সংখ্যার বা তথ্য রাশির মানসমূহকে বিস্তৃত থাকে তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, যে কেন্দ্রীয় মানের চারিদিকে অন্যান্য যে সংখ্যা বা রাশি আছে, তথ্য রাশি আছে, এই মানসমূহকে বিস্তৃত রাখতে হবে। এই কেন্দ্রীয় পরিমাপ সমূহ পরিসংখ্যানিক তত্ত্বের সহজীকরণ।
পরিসংখ্যানিক তত্ত্বের সহজীকরণ এবং সারসংক্ষেপণ, সহজীকরণ এবং সারসংক্ষেপণ মধ্য দিয়ে যে গবেষণা বিশ্লেষণ সাহায্য করে থাকে। কি করে? যে কেন্দ্রীয় পরিমাপসমূহ পরিসংখ্যানিক তত্ত্বের সহজীকরণ এবং সারসংক্ষেপণের মধ্য দিয়ে গবেষণা বিশ্লেষণে সাহায্য করে। কেন্দ্রীয় প্রবণতার সংখ্যাসূচক পরিমাপটিকে তথ্য সারির প্রতিনিধিত্বকারী সংখ্যামান হিসেবে পরিচিত বা বিবেচিত হয়। সামাজিক গবেষণার কেন্দ্রীয় ব্যবহার বিভিন্ন পরিমাপের গাণিতিক গড়, মধ্যমা বা প্রচুরকের ব্যবহার হিসেবে দেখায়। কেন্দ্রীয় প্রবণতায় কি করে? যে সামাজিক গবেষণায় কেন্দ্রীয় ব্যবহার বিভিন্ন পরিমাপের মধ্যে গাণিতিক গড়, মধ্যমা বা প্রচুরক এইভাবে কিন্তু ব্যবহার করে থাকে। এটা নিয়ে হানরার্স কি বলেছেন দেখি। হানরার্সের মতে সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ ডিভাইস টু নো দ্য পজিশন অফ ডিফারেন্ট গ্রুপস। মানে কেন্দ্রীয় প্রবণতা গণসংখ্যা নিবেশনের বিভিন্ন গ্রুপ বা শ্রেণীর অবস্থান জানার একটি কৌশল। অনেকগুলো শ্রেণী বা গ্রুপ অবস্থান কিভাবে অবস্থান করতেছে সেইগুলো সম্পর্কে জানাটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। একটা ডিভাইসের মাধ্যমে, একটা মাধ্যমের, যে কোনো একটা মাধ্যমে তার পজিশন বা ডিফারেন্ট বিভিন্ন ধরনের শ্রেণীর গ্রুপের মাধ্যমটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। সেটা করে কিভাবে? গড়, মধ্যমা বা প্রচুরকের মাধ্যমে এটা প্রকাশ করে থাকে। গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরক বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে আজকে আমরা মোটামুটি জানলাম উপাত্ত বিশ্লেষণ নিয়ে এবং হচ্ছে গণসংখ্যা নিবেশন এবং বিভিন্ন প্রকারের গণসংখ্যা নিবেশন ও কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে। এইগুলো সম্পর্কে তোমার এই যে বিষয়গুলো পড়ালাম এগুলো নিয়ে কোনোটা নিয়ে কোনো সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা কোনো প্রশ্ন? ম্যাম, বিভিন্ন প্রকার গণসংখ্যা নিবেশন। হ্যাঁ, বিভিন্ন এখানে হ্যাঁ বলো। বিভিন্ন দুইটা হ্যাঁ গুণাত্মক গণসংখ্যা নিবেশন, এখানে যে নিচে আছে পেশা, মিল চিহ্ন, এগুলাও কি দিতে হবে? এটা জাস্ট তুমি এক্সাম্পল হিসেবে, যদি তোমার এটা ডিপেন্ড করবে যে কতটুকু হয়তো পারে যে বিভিন্ন প্রকার গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে প্রথমত দুই প্রকার, গুণাত্মক গণসংখ্যা নিবেশন ও সংখ্যাত্মক গণসংখ্যা নিবেশন। এখানে এখানে জাস্ট তুমি একটু এক্সাম্পল, তোমাকে আমি নেক্সট ক্লাসে এই যে মানে কিভাবে দিতে হবে এটা জাস্ট দেখাই দিলে খুব সোজা হবে। ট্যালি করছো না? ট্যালির কথা মনে আছে? জি ম্যাম। জাস্ট ওইভাবেই তুমি যদি দেখাই দাও, কারণ কি তুমি যদি শুধু সংজ্ঞাটা লিখো, আরেকজন যদি ওখানে এটা ট্যালি করে জাস্ট একটু একটা যে কোনো স্যাম্পল দিয়ে তোমাকে বোঝাই দেয়, তাহলে নাম্বারটা কে বেশি পাবে বলো? সেটাই ম্যাম। হ্যাঁ হ্যাঁ, জাস্ট তুমি এটা খুব কঠিন কিছু না, জাস্ট তুমি ওখানে বোঝাই দিবা যে একটা গ্রামে 60 জন সদস্যর ভিতরে, কিংবা একটা ক্লাসেও বলতে পারো, ক্লাসের ভিতরে সেখানে হচ্ছে রেজাল্টের ভিত্তিতে বলতে পারো, গ্রামের ভিতরে পেশার ভিতরে বলতে পারো। জি ম্যাম, এইভাবে জাস্ট ট্যালি আকারে বুঝাই দিলে তাহলে তোমার জন্য সুবিধা হবে। নাম্বারের ক্ষেত্রে মানে এখানে তো শুধু ভ্যারি করে, একই জিনিসই সবাই লিখে। কেউ দেখো বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, ওই একই বই পড়ে কেউ ফার্স্ট ক্লাস পেয়ে যাচ্ছে, অনেকে দেখো নাম্বার কম হয়ে যাচ্ছে, যে আমি তো অ্যান্সার করছি, আমি তো লিখছি। অনেক সময় দেখবা যে আমরা ম্যাথ করি কিন্তু থিওরিটিক্যাল টাস্ক করি না, তো ম্যাথে যেটুক নাম্বার সেইটুক হয়তো কোনো কারণে ভুল করলে, পরিসংখ্যানে আবার তারপরে এই যে ইয়েগুলোতে কিন্তু পুরোপুরি জিরো দেয় না। আমরা যেরকম আগে তোমার এসএসসি তে তারপরে কি বলে 8, 9 যখন পড়ছি, ম্যাথ ভুল মানে কিন্তু জিরো দিয়ে দেয়। এখানে মোটামুটি একটু লিখলে কিংবা এ করলে ওরকম হয় না, নাম্বার যাই পাও, কিন্তু তুমি যদি থিওরিটিক্যাল একটু টাস্ক করো এই জন্য কিন্তু ম্যাথ দু একটা দিবে। একটা করাইছি, একটা এর থেকে বোঝাইছি, বাকিগুলো তোমরা মোটামুটি পারবা।
আর এখান থেকে এই যে এগুলোই ম্যাথ, এই যে এখান থেকেই তোমার ওই ট্যালি আকারে বুঝাই দিবে, এই জন্য ঠিক আছে ম্যাম, ওইটা বাদ দিবা না, আচ্ছা। এক্সাম্পল দিয়ে বুঝাই দিবা। আজকে কি ব্যাপার, সবাই এত কম জয়েন করলো? তোমাদের মাস্টার্সে তো মোটামুটি সবাই ভালোই ক্লাস করে দেখি। ঠান্ডার হ্যাঁ, কারণে? 6-7 জন তো থাকি, জানো আজকে কি তো। ঠান্ডার জন্য এরকম? সেটাই তো মনে হচ্ছে। নাসিমাও তো মিস করে না কখনো দেখি। নাসিমা তো প্রতিটা ক্লাসেই থাকে। আচ্ছা, তোমার অনার্স কোথা থেকে করা? ম্যাম আমি ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ থেকে করছিলাম। আচ্ছা আচ্ছা, তোমরা তো একসাথে মনে হয় 7 জন ভর্তি হইছো ঠাকুরগাঁও কি থেকে। আমরা, হ্যাঁ ঠাকুরগাঁও থেকে অনেকজন 6 জন ভর্তি 6 হয়েছে। জন না 7 জন আসছিল খবর নেওয়া জানতে, তো হচ্ছে ওদের সাথে কি তোমার পরিচয় আছে না? জি ম্যাম আছে। ওরা তো তোমার একসাথেই তো, তোমাদের ফ্যামিলি থেকে যে যিনি ভর্তি করতে আসছিলেন উনি তো তোমাদের বললো যে ম্যাম রিলেটিভ সাবজেক্ট। একসাথেই পড়ছি, তো হচ্ছে মানে বাসা অনেক দূরে আমাদের। ওরা তো অনলাইনে তো ক্লাসটা করতে পারে তাই না? তো ওদেরকে তো আমি ফোনে জানাইছি, তার মধ্যে সুমি যে আছে ও হ্যাঁ থাকে। হ্যাঁ, এটাও সুমি করে, সেটা দেখছি যে সুমি করে। তারপরে বাগেরহাটের থেকে আরেকটা মেয়ে করে, যদিও তোমাদের এই অনলাইন ক্লাস না হলে তোমরা তো কেউ কাউকে চিন্তাই না। জি ম্যাম। শামসুনাহার, তোমার রোল কত? ম্যাম আমার রোল হচ্ছে 18, 21, 16। 16 না? জি 18, 21, 16। রাইট, 16। নাসিমা তো থাকার কথা, কেন যে কোনো প্রবলেম হইলো নাকি ওর? ও কিন্তু হ্যাঁ, সব নাসিমা আমার প্রতিটা আমাদের এখানেই অনার্স করছে, ও ক্লাস করে। জি খারাপ আমি না। তো নাসিমাকে ম্যামে বলছিলাম, তখন নাসিমার ফোন নাম্বার দিছে, বলতেছে তুমি ও নাসিমার সাথে যোগাযোগ করো, তারপর না ক্লাস করতে শুরু করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাসিমা আমাদের এখানে স্টুডেন্ট তো, অনার্স করছে, এই জন্য মোটামুটি আছে। আজ মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে, না হলে ও তো মিস করে না, আমি ওকে মেসেজটা দিয়ে প্রতিদিন দিবো। ক্লাসেই থাকে। আর আজকে তো অনেক ঠান্ডা, তোমাদের এখানে ঠান্ডা কেমন শামসুন নাহার? ম্যাম অনেক, ঠাকুরগাঁয় অনেক তো আর ঠান্ডা ওইদিকে না? অনেক ঠান্ডা। তোমার বেবি কয়টা? ম্যাম একটাই মেয়ে। একটাই মেয়ে না? জি দুষ্টামি করে, জ্বালাই, কষ্ট দেয়? বিরক্ত করে। বিরক্ত করে না? একটু করবেই জি তো, তোমরা করছো, স্বাভাবিক। আর কয় শীতে বছর? ম্যাম হ্যাঁ বলো। সমস্যা হচ্ছে। কয় বছর? শীতের কারণ ওর 2.5 বছর হইলো। মাশাআল্লাহ। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, এখন তো তোমার উত্তরবঙ্গে তো অনেক ঠান্ডা। জি ম্যাম উত্তরবঙ্গে অনেক ঠান্ডা। ঠিক আছে তো শামসুন ম্যাম নাহার, ধন্যবাদ ক্লাস ক্লাস করার জন্য। আর ঠিক আছে, পরবর্তীতে। তাহলে আজকে এখানেই শেষ করে দিই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।